আমাদের বিশ্বাস আগামী যে উরুস মোবারক হবে এত সুন্দরভাবে হবে, এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন এবং সিলেট ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো। আর একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা যারা পুলিশ প্রশাসনে আছেন, আপনাদের অনেক ব্যথা, আমরা যারা সাংবাদিকতা করি আমাদের অনেক ব্যথা। আমার উপর মামলা হয়েছে, আমি ভয় পাই না। এসপি সরকারের আমাদের আমি 37টা মামলার আসামি হয়েছি, আইসিটি মামলার আসামি হয়েছি। আল্লাহ তাও ধরে যায় নাই, কোনো নিউজ করি নাই, কিন্তু আল্লাহ ওকে বেকসুর খালাস করে দিচ্ছেন। আমি আমরা আসামি কথা বলি। আমার অনুরোধ, আপনি যে দায়িত্ব পাবেন তাকে বলে যাবেন, যারা সাংবাদিক করে, যারা অপরাধ, তাদেরকে যেন আল্লাহর হস্তে মামলা দেওয়া হয়। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, সবার অত্যন্ত সাফল্য কামনা করছি, এবং আপনার এবং সবার পরিবারের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আসলে আপনি আমাদের মনের কথাই বলেছেন, আপনি যেটা বলেছেন সেটা এটা ধারাবাহিকতা আমার বিশ্বাস করি। আমি যেহেতু পদোন্নতি হয়েছে আপনারা জানেন, আল্লাহ পাকের অশেষ রহমত, আপনাদের সবার দোয়া, চেষ্টা করেছি সবাই মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। হয়তো আমরা যে পরিস্থিতি থেকে এখানে এসেছি এটা সব আপনারা জানেন, তো সেটি আপনারাই বলেছেন। আমরা আমাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, এবং আগামী দিনে ইনশাআল্লাহ যেখানেই থাকি এই যাতে করে সেই জায়গা থেকেও কোনো কন্ট্রিবিউশন করার সুযোগ থাকলে অবশ্যই আমরা করবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে একটা প্রশ্ন থেকে, এই যে মামলা থেকে যে 25-30 জনকে আমরা অব্যাহতি দিচ্ছি, সে মামলার যে বাদী সে ফলস মামলাগুলো করার কারণে তো অব্যাহতি পাচ্ছে। এই যে বাদী যে ফলস মামলাগুলো করলো তার বিরুদ্ধে কোনো ফৌজদারি কার্যবিধি ব্যবস্থা নেওয়ার কোনো খেয়াল আছে? এইটা থেকে একটু ব্যাখ্যা যদি দিই, পুরাটা ফলস না, কিছু ফলস কিছু সত্য। মানে এটা যদি বলে সত্য মিথ্যা মিশ্রণ আছে, কারণ ভিকটিম সে ঠিক ছিল, সে সহ আরো যারা আরো 3 জন এই মামলাতে আমরা দেখেছি তারাও ভিকটিম, কিন্তু এই ঘটনাটা কিন্তু এতজনকে তারা আসামি তারাও করতে চায় না। আমরা যখন যেটা জানি তারাও এটা করতে চায় নাই, কিন্তু একটা চক্র এটা তাদের নাম মানে তাদেরকে মানে তারা বয়স কম তুলনামূলক এসএসসি পাস একটা ছেলে বাদী, তো সে তো আর এত আইন কানুনের সকল বিষয় তার জানার কথা না। সে ইনজুর্ড হয়েছিল সেটা ঠিক, কিন্তু এত লোকের দিয়ে না, কিন্তু তাদেরকে ইউটিলাইজ করা হয়েছে, এবং একটা চক্র সে আমাদের সামনে বলেছে। আমরা দেখি তার ব্যাপারে আমাদের পদক্ষেপ নেওয়ার জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি, যেটি আমাদের দরকার সেটা আমি আর প্রকাশ্যে আনলাম না, কারণ আমরা এটার মধ্য দিয়ে আমরা বলতে চাই যে যার মনে যদি কোনো অসৎ উদ্দেশ্য থেকে এরকম ভুয়া বা মিথ্যা মামলা সৃজন করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আমি মনে করি তারা নিজ দায়িত্ববোধ থেকে তারা যেন সচেতন ভাবে এই সকল মামলা যেটা সত্য সেটা সত্যই থাকে, সত্যের সাথে মিশ্রণ করে দিয়ে ফায়দা নেওয়ার কেউ চেষ্টা যেন না করে। এ বিষয়ে আমি বিশেষ করে যারা সচেতন সমাজ যারা আছেন, যারা এই ধরনের মানুষকে ব্যবহার করছেন, এই বিষয়ে তাদের বিবেককেও আমরা একটু সাড়া দেওয়ার জন্য বলবো, যে বিবেককে তাড়নায় এই সমাজের শৃঙ্খলার স্বার্থে তারাও যেন সঠিক কাজটি করেন, এবং যদি এইভাবে মানুষকে হয়রানি করার চেষ্টা করেন ডেফিনেটলি তিনি আইনের প্রতিকার নেওয়ার জন্য অবশ্যই ব্যবস্থা নিতে পারেন, এবং আমরাও তাকে কঠোর হস্তে দমন করবো। ধন্যবাদ। আসলে শাহজাহান অনুমতি যারা ভালো কাজ করেন সবাই পুরস্কৃত হন, আল্লাহ আপনাকেও পুরস্কৃত করেছেন। এই যে একটা সিস্টেম আছে ইন্টারিং ডিপোর্ট, এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। যারা নির্দোষ মানুষ তারা যাতে মামলাটা না টানতে হয়, দীর্ঘক্ষণ নিয়ে যেতে হয়। কিন্তু আমরা একটা বিষয় আশঙ্কা করছি যে আমাদের শহীদ সাংবাদিক এটিএম দুরাবের মামলায় পরে তৎকালীন সময়ের অনেক পুলিশ কর্মকর্তারা এখানে আসামি হয়েছে, এবং আমরা যতটুকু শুনেছি বাইরে থেকে যে এই প্রভাবশালী কর্মকর্তারা এই ইন্টারিম রিপোর্টের সুযোগটি নিতে চাচ্ছে। আমাদের আপনাদের কাছে বিনীতভাবে প্রার্থনা বলে অনুরোধ বলে আমাদের থাকবে, যাতে করে এই অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের সুযোগ্য রিপোর্টটা আমাদের সাংবাদিক এটিএম দুরাবের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তারা যাতে এই রিপোর্টটি এই সুবিধাটি যাতে না নিতে পারে, এই বিষয়টি আপনাদের প্রতি আমাদের অনুরোধ। আপনি যেটা বললেন আমার মনে হয় অনেক সময় গুজব
অনেক সময় গুজব বেশি হয়, এটি সুযোগ নাই। শহীদ সাংবাদিক তোরা তিনি আসলে যেভাবে নিজেকে সত্য প্রকাশের জন্য জীবন দিয়ে গেছেন, এটি এখন প্রতিষ্ঠিত সত্য। এবং আমি মনে করি এই ঘটনাটা বর্তমানে যেমন পিবিআই তদন্ত করছে, পিবিআই তদন্ত আপনার তো আমরা মনে করি বাংলাদেশের তারা একটা স্ট্যান্ডার্ড তাদের তদন্ত করার এইটা নিয়েই কাজ করে। আমরা তো বিভিন্ন সময় তদন্তের পাশাপাশি ল অ্যান্ড অর্ডার বিষয়গুলো আমরা দেখে থাকি, কিন্তু পিবিআই নিরলসভাবে পিবিআই তাদের এই কাজটি করে থাকেন এবং তাদের স্পেশালাইজ টিম যেগুলো আছে তারা এটা করে থাকছেন। পাশাপাশি এটা আপনারা জানেন যে এটা আইসিটি তে এটা অন্য টিম এটা টেক আপ করেছে, ফলে এটাতে এই সুযোগ নাই। আর মামলাগুলা এখানে যে অথরিটি আছে এটা ইউনিট কমান্ডার এসপি সাহেব এবং পুলিশ কমিশনারকে দেওয়া আছে, তো ফলে এবং অন্যান্য ইউনিটের যারা চিফ তারা এটা করতে পারবে। তো ফলে এটাতে সুযোগ নাই, কারণ এত স্তরে ফিল্টারিং হয় এবং এই যে এখানে যেটা করা হলো আমি কিন্তু প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছি এবং আমরা ন্যায় বিচারটাই নিশ্চিত করেছি। এটা যেন নিরীহ মানুষ হয়রানির শিকার না হয় সেটি অবশ্যই দেখার ব্যাপার আছে। আবার দোষ করার পরে কোন লোক যেন এটার সুযোগ না নেয় সেই বিষয়ের জন্য আমাদের আইজি সাহেব এটার ব্যাপারে একটি পুলিশ অর্ডার নম্বর 1 জারি করেছেন এবং এখানে এই কপি আবার আমরা কিন্তু আদালতে যাবে। এটা কিন্তু আমি দিলেই শেষ নয়, এটা কিন্তু আদালতে যাবে, আদালত সেটা আবার যাচাই বাছাই করতে পারেন, আদালতের এখতিয়ার যেটা আছে আদালত করবেন। পাশাপাশি এটার কপি কিন্তু আমরা পুলিশ হেডকোয়ার্টারে আবার দিব আমাদের সিনিয়র লেভেলে। এবং আমরা গতদিন মাননীয় প্রধান বিচারপতি তিনিও কিন্তু ওই বিষয়টি দৃষ্টিপাত করেছিলেন। তো সেই ক্ষেত্রে স্তরে স্তরে কিন্তু এটা আমার মনে হয় এখানে যাচাই বাছাই করার স্কোপ আছে, ফলে যে যা খুশি তেমন খুশি করার কোনো সুযোগ নাই। আমরা অবশ্যই অন দি বেসিস অফ দ্য এভিডেন্স যেটাই করা হবে সেটা আমরা সময় দেখা গেছে যে চৌকাঠায় ঘটনা হয়েছে, আন্দোলন হয়েছে বা মৌলবাজার আন্দোলন হয়েছে, বাংলার আসামি সাবেক প্রধানমন্ত্রীও হয়েছেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বা ওই সময়কালীন যে দেখা যাচ্ছে বিভিন্ন উপজেলার যে আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য ছিলেন তাদেরকেও করা হয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা কি তাদেরকেও মানে অব্যাহতি দেওয়ার কোনো ইয়ে আছে নাকি এই মানে এই জিনিসটা আসলে কিভাবে তারা তো ওই সময় ঘটনাস্থলে ছিলেন না? আপনার এটা এই ক্ষেত্রে আমরা আসলে ওই জায়গায় আমরা একেবারে টোটালি যেটা যে মানুষটা আমরা নিশ্চিত হয়েছে যে তিনি ফিজিক্যালি প্রেজেন্ট যেমন ছিলেন না, তিনি ফিজিক্যালি প্রেজেন্ট না থেকে অ্যাবেটর বলি আমরা বলি আইনের দৃষ্টিতে হুকুমের আসামি যেটা বলা হয় সহজ ভাষায়, যে দূর থেকে কোনোভাবে তিনি হুকুম দিয়েছিলেন কিনা সে বিষয়টাও কিন্তু মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তার কোনো এখানে কোনো প্রভাব ছিল কিনা সকল বিষয়ে যাচাই বাছাই করেই কিন্তু এইটা যাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ কোনোভাবেই নাই তখনই আমরা এটা আসলে অব্যাহতির জন্য ব্যবস্থা নেওয়া হয়। আপনি যেটা বললেন সেটি এটা এই ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাইয়ের ব্যাপার আছে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তকারী সে সম্পূর্ণ স্বাধীন এবং তাকে সম্পূর্ণ তিনি যাচাই বাছাই করার সাপেক্ষে যেটা যথাযথ হবে পরবর্তীতে তদারককারী কর্মকর্তা যারা সুপারভাইজিং আমরা আছি আমরা এটা আবার পরীক্ষা নিরীক্ষা করে সঠিক হলো কিনা সেটা সম্মিলিতভাবে দেখা হবে। আমাদের বিরোধী আজকে এই আয়োজন আপনার মামলা সরকারের বিষয় নিয়ে এটা তো মহানগরের ভিতরে নাকি পুরো জেলার ভিতরেই আপনারা তুলে ধরে মামলা কতগুলো মামলা ছিল আর কতগুলো মামলা এই আপনারা এখন যাচাই বাছাই করে মানে সিদ্ধান্ত দিচ্ছেন এই মামলাগুলো শেষ করার জন্য আদালতে উপস্থাপন করবেন, এটা একটা জানার বিষয়। আর জানার বিষয় হলো আপনাকে আমরা অভিনন্দন জানাই। সেপ্টেম্বরে মনে হয় গত সেপ্টেম্বরে আপনি দায়িত্ব নিয়েছিলেন, তখন আসলে অবস্থা তেমন ভালো ছিল না, পুলিশের প্রতিও মানুষের খুব একটা ধারণা ভালো ছিল না, এটা আমরা তখনও বলেছিলাম। আমরা তখনও শুনি নাই, 71 তো আমি ছিলাম না, শুনি নাই তাহলে 71 থানা ফেলে সবাই পুলিশ থানা ছেড়ে অস্ত্র ফেলে সবাই চলে গেছে, কিন্তু এবার তাই ঘটেছিল। যাই হোক আপনারা এটা আবার একটা সিস্টেমে নিয়ে এসেছেন, সবগুলা থানা চালু হয়েছে। আপনি দায়িত্ব নেওয়ার পর
যে আস্থা বেড়েছে আপনার কিছু কর্মকাণ্ডে, কিছু প্রবাসীর জায়গা জমি আপনি উদ্ধার করে দিয়েছেন, খুবই একটা ভালো উদ্যোগ ছিল আপনার। সরকারি কিছু সম্পত্তি আপনি উদ্ধার করে দেওয়ার চেষ্টা করেছেন। প্রবাসীদের জমি যারা 20 বছর থেকে বেদখলে ছিল তাদের কিছু জমি উদ্ধার করে দিয়েছেন। এ নিয়ে যারা মালিক তারা আপনাকে অভিনন্দন জানিয়েছে, সম্বর্ধনা দিয়েছে। আপনার এই উদ্যোগে এই সিলেট মহানগরে লোকজন পুলিশের প্রতি আস্থা বেড়েছে। এখন আপনি চলে যাচ্ছেন, পদোন্নতি পেয়ে চলে যাচ্ছেন, পরবর্তীতে যিনি আসবেন এই ধারাবাহিকতা থাকবে, এটাই এই নগরবাসী আশা করে। আর সিলেট পুরো বাংলাদেশের মধ্যে আসলে একটা শান্তিপ্রিয় শহর। অন্যান্য শহরের সাথে যদি আপনি তুলনা করেন দেখবেন আসলেও শান্তিপ্রিয় একটা শহর। অন্যান্য অন্যান্য এলাকার রাজনীতির সাথেও ভিন্নতা আছে। আমরা এখানে রাজনীতিবিদরা পাশাপাশি বসে এরকম চিত্র বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনি হয়তো পাবেন না। সবকিছু মিলিয়ে আমাদের সিলেট অঞ্চল একটা ব্যতিক্রমী উদ্যোগ যদি আপনারা নেন, যেন এই অঞ্চলের মানুষকে আপনারা হয়রানি করবেন না। প্রবাসীরা আসলে তাদের প্রতি সুন্দর ব্যবহার করবে আপনার পুলিশ ফোর্স। যারা অনিয়মের শিকার হয় তাদেরকে আপনারা সাপোর্ট দিবেন, এবং যারা সস্তিভাবে আছে তারা যেন আরো সুন্দরভাবে এই নগরীতে বসবাস করতে পারে সেই ব্যবস্থা নেবেন। এইগুলো যেন পরবর্তী আপনার যিনি উত্তরসূরি হবেন তিনি যেন এই সিলেট নগরীর প্রতি, বিশেষ করে প্রবাসী যারা এখানে অনেক দিনে অনেক কষ্ট করে তারা ছেলে মেয়েদেরকে নিয়ে আসে। আগে কিন্তু খুব হয়রানির শিকার হতো। আমাদের ছেলে মেয়েরা যখন বের হতো আপনাদের ট্রাফিক পুলিশের হয়রানির শিকার হতো, তারপর বিভিন্ন পুলিশের হয়রানির শিকার হতো। এগুলো আমরা আগেও অভিযোগ করেছি। ধীরে ধীরে এগুলো কমেছে। যখন সিলেটে আসার সময় খিলদিতে আগে বাইরের লোকদেরকে হয়রানি করা হতো, ওদেরকে স্বামী স্ত্রী অথবা ভাই বোনদেরকে ভিন্ন জায়গায় নিয়ে দুই পাশে নিয়ে জিজ্ঞাসাবাদ করতো। এগুলো আপনি বলেছেন আসলে এগুলো আপনাদের কাজ না, এটা আপনাদের নিয়মের নিতে পারে না, এগুলো করা হয়েছে। আমরা আশা করব এই পূর্ণভূমিতে যারা আসবে বাইরে থেকে তাদেরকে যেন আমরা সকালের সহিত এই পূর্ণভূমির শাহজালাল, শাহপরান, অসংখ্য আপনার পর্যটন স্পট ঘুরে যেন তারা স্বস্তি নিয়ে ফিরে যেতে পারে সে ব্যবস্থা করবে। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি তো যেটা বলছেন আসলে সবাই মিলে এই পূর্ণভূমির মর্যাদা আমরা রক্ষা করার চেষ্টা করছি সবাই মিলে, এবং পুলিশের একটা পরিস্থিতির উত্তরণ ঘটানোর জন্য আমরা চেষ্টা করেছি। এবং আমি বলবো যে আবার আগের কথাই রিপিট করি, আপনাদের সার্বিক সহযোগিতা, এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার মানুষই কিন্তু আমরা যখনই ডেকেছি তখনই তারা কিন্তু আমাদের আহ্বানে সাড়া দিয়ে এবং সুন্দর পরামর্শ দিয়ে আমরা এক জায়গায় এক টেবিলে এসে এখানে সর্বসম্মতভাবেই আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি, এবং যার ফলশ্রুতিতে এটা যে ঐক্য, যেটা ঐক্য দরকার যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য, সেটা কিন্তু আমরা আমলে ধরে রাখতে পেরেছি। কিছুক্ষণ আগে যখন আমরা মাজার কেন্দ্রিক যেহেতু গতবারে বেশ এখানে ঘটনা ঘটেছিল, এবং এখানে এই মাজারে কোনো ঘটনা ঘটলে কিন্তু দেশে বিদেশে সকল ক্ষেত্রে এটার একটা আমার মনে প্রতিক্রিয়া দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই লক্ষ্যকে সামনে নিয়ে যাদের সিলেটের মর্যাদা, পূর্ণভূমির মর্যাদা, এবং যারা এখানে আমরা পর্যটকরা যারা আসেন তারা যাতে, এবং রেমিটেড যোদ্ধা যারা আছে তারা আসলে অনেক কষ্ট করেন জানি, এবং তারা তাদের জায়গা জমি এখানে তাদের যে সকল প্রপার্টি আছে সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক চেষ্টা করে তাদেরকে রিলিফ দেওয়ার চেষ্টা করেছি। তো হয়তো আমি বিশ্বাস করি যারা এখানে আছে, আমাদের যারা সহকর্মী আছে, ডেফিনেটলি তারা অনেক আন্তরিকতার সাথে এই কাজগুলো করেছে বলে এটা আসলে সহজ হয়েছে। এবং আগামীতে নিশ্চয়ই আমরা বৃহত্তর পরিসরে দায়িত্ব নিলেও ডেফিনেটলি যিনি আসবেন তিনি অনেক মেধাবী অফিসার, তিনিও নিশ্চয়ই এটি যাতে ধারাবাহিকতা এবং এখানে আইন শৃঙ্খলা ভালো রাখার দায়িত্ব তো অবশ্যই যিনি উঠবেন তার উপরে বর্তাবেই, তো সেই হিসেবে তিনি অবশ্যই ভূমিকা রাখবেন। এবং আমার তরফ থেকে আমি মেসেজ নিশ্চয় দিব, কারণ আমি এখান থেকে চলে গেলেও ওভারঅল কিন্তু বাংলাদেশের এন্টি টেররিজম ইউনিটটা আসলে এটা হচ্ছে ন্যাশনাল
একটা ইউনিট, সারা বাংলাদেশ ব্যাপী এর জুরিসডিকশন থাকবে। তো ফলে আমার ইচ্ছা থাকবে যে সিলেটে আমি একটা ইউনিট, আমি এখনই মাথার ভিতরে আছে, যাতে করে সিলেটে এখানে একজন অ্যাডিশনাল ডিআইজির নেতৃত্বে যাতে করে এখানে একটা টিম গঠন হয় এবং কার্যকর হয়ে তারা কাজ করতে পারে, সেই ব্যাপারে আমি উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আমি দুটি বিষয়ে কথা বলতে চাই, যদিও পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে, তারপরে বলছি। প্রথম কথা হলো যে আমরা সকলেই জানি যে ফৌজদারি কার্যবিধির অন্যতম লক্ষ্য হলো যে নিরপরাধ ব্যক্তিকে যাতে কোনো হয়রানির শিকার না হয়। সেই লক্ষ্যে হয়তো রাষ্ট্র যে পুলিশের অন্তর্ভুক্ত পরিবেশনের যে আইনটি প্রণয়ন করেছে, রাষ্ট্র যদি প্রণয়ন করছে এটি আমাদের মানে এবং প্রয়োগ করা আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। আমি যদি বলবো যে এটা আপনার কথা আছে এবং আমরা অনেকে বলেছি যে ক্ষমতা যেন অপব্যবহার না হয়। আমরা বিগত সময়ে একটি কিন্তু আমাদের একটি অভিজ্ঞতা আছে, একটি যে কি বলা যায় যে এটা আসলে মানে ভালো অভিজ্ঞতা নয়, যে অনেক শিক্ষার্থী দেখা যায় কিছু ক্ষমতা পান, সে ক্ষমতা অপব্যবহার বেশি হয়। সেটা আমি বলবো যে এই আইনের মাধ্যমে যাতে ক্ষমতায় যাতে কোনো অপব্যবহার না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখা প্রয়োজন। আর দ্বিতীয় যে বিষয়টি বলবো যে আসলে অনেক মামলা হয়েছে, যে আমরা জানি যে আমাদের সিলেটের লোক ডাকাতের মামলা আসামি হয়েছে, এরকম অনেক মামলা হয়েছে। আমরা মনে করি যে রাষ্ট্র এবং সরকার যে চিন্তা করছে জনগণের জন্য চিন্তা করছে, এবং জনগণের জন্য যেটা ভালো মনে করে রাষ্ট্র সেইটি অবশ্যই প্রণয়ন করছে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু যাতে ক্ষমতার অপব্যবহার দূর করা যায় সেদিকে আপনারা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন বা যাদের দায়িত্ব আছে আপনারা এই দুটি বিষয় দিকে নজর দেওয়ার খুব বেশি প্রয়োজন। আর সেখানে আমি বেশি বলবো যে কালকে দেখলাম যে কিং ব্রিজ যেটি আছে আমাদের ঐতিহ্যবাহী, সেটা আমাদের সেটা ঐতিহ্য স্মারক, সেই কিং ব্রিজের উপরে কিন্তু ব্রিজের উপরে কিন্তু পুরো বাজার হয়ে গিয়েছে, সেখানে কিন্তু লোকজন বাজার করছে। আমার মনে হয় যে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, যে কিং ব্রিজে যে মানে হাঁটা চলাফেরা মানে মানুষদের যে হেঁটে যায়, এই হেঁটে যাওয়ার মতো কিন্তু পরিবেশটা এখন কিন্তু অনেক দুর্গম হয়ে পড়ে গিয়েছে। সেই বিষয়ে আপনাদের খেয়াল রাখা প্রয়োজন এবং আপনারা ব্যবস্থা নেওয়ার আমি প্রয়োজন মনে করছেন। আর পরিশেষে যেহেতু আসলে আপনি পদোন্নতি হয়ে গিয়েছেন এবং ইতিমধ্যে আপনার পরবর্তী কর্মসূচি যোগদান করবেন, আপনার জন্য দোয়া করি, আপনার জন্য শুভকামনা জানাই এবং সিলেট অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনার প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি এমটি জামিল, দৈনিক দিগন্তের স্টাফ রিপোর্টার, দৈনিক জানালা বাংলাদেশ সিনিয়র রিপোর্টার। আজকে আপনার প্রচন্ড সবাই করেছে, আমি প্রশংসা করবো না, আমি একটু আপনার প্রশ্ন করতে চাই যে আপনি আসার পরে পুলিশের অনেক উন্নতি হয়েছে, মানুষের আস্থা পেয়েছে, বা একটা বিষয় হয়েছে যে আপনার সময় আমরা ফুটপাত মুক্ত চাইছিলাম সিলেটে, কিন্তু সেই ফুটপাতটা আমরা কিন্তু পাই নাই, নগরী ফুটপাত মুক্ত পাই নাই। আর দুই নম্বর হচ্ছে যে 5 আগস্টের পরে সিলেটের বিভিন্ন কারণ হওয়ার পরে প্রায় 14টি সামথিং 12টি অস্ত্র এই যেগুলা লুট হচ্ছিল, সেই অস্ত্র একটা অস্ত্র উদ্ধার হয় নাই। সেটা অবশ্যই আপনার করতে আপনার আমলে আমরা চেয়েছিলাম আমাদের কিছু একটা অস্ত্র একটা উদ্ধার হবে। আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম যে 5 আগস্টের আগে প্রফেসর রাজপথে সুডার হাসান নামে একটা ছেলে প্রফেসর বন্দুক নিয়ে গুলি করেছিল, এবং সেই ছবিগুলা বিভিন্ন দেশি বিদেশি মিডিয়ায় ভাইরাল হয়েছে, এবং সেই সুডার হাসান রেগুলারকে গ্রেফতার করেছে। আমি একদিন আপনাদের এডিসি মহাদেশ সাহেবের সাথে কথা বলেছিলাম যে যেহেতু টাকা একটা অস্ত্র ছিল, সেই এরকম কিন্তু তার সঙ্গে উত্তরটা দিত, যেহেতু এরেস্ট হয়েছে সেটা এইটুকু আপনার সঙ্গে মারা যেত যে তারও সোনা করে যাচ্ছে, তাহলে একটা অস্ত্র পাওয়া যেত, বাট সেই ব্যাপারে আসলে আমরা পুরোটা আপনার কাহিনী নেই। এই ব্যাপারে আপনার একটা বক্তব্য আশা করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি ঠিক আছে, সঠিক বলেছেন যে আমরা আসলে ফুটপাত বিশেষ করে বন্দরের এখানে আমাদের প্রতিনিয়তই কিন্তু এখানে বিভিন্ন ভাবে আপনারা দেখেছেন যে এখানে আমাদের ট্রাফিক এবং ওখানে ক্রাইমের ইউনিট সহ এবং সিটি কর্পোরেশন সহ আমরা যৌথভাবে আমরা অনেকবার চেষ্টা করেছি, এবং আমরা অনেক ফাইন হয়েছে, এখানে রেকর্ড আছে, এবং তাদের গাড়ি যেগুলো ভ্যান গাড়িতে বা মোবাইল যেগুলো এগুলাতে করে আবার বসে। তো সেক্ষেত্রে একদিকে আমরা তুলে দিই, আবার আরেক দিক দিয়ে বসে। এটা এখন এগুলো তো একটু কিছুটা হলো যেহেতু দিনমজুর, এবং এইখানে আমরা একটু হলেও মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এটা বলি না যে এটা করতে হবে, কিন্তু অনেকবার এখানে উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে করে সিটি কর্পোরেশনের পিছনে যে জায়গাটা আছে সেই জায়গায় তাদেরকে সেভার টাইম আমরা সর্বমহল কিন্তু আমরা এটাকে উদ্যোগ নিয়েছিলাম যে আপনারা ওইখানে চলে যান, আরো পরিচ্ছন্ন পরিবেশ
যাতে সুন্দরভাবে বসতে পারে। কিন্তু এটা ঘুরে ফিরে আমরা লক্ষ্য করলাম যে ওই জায়গাতে মানুষ যেখানে আসলে মানে এখানে প্রোডাক্ট যখন সেল হয় বেশি যেখানে, সেই জায়গায় ওই জায়গাটা তারা মনে করে যে এখানে কোনো তাদের সেল হয় না, যার কারণে তারা ঘুরে ফিরে এই জায়গায় চলে আসতে পারে। আর অন দি ওয়েতে এই চলাচলের পথেই একটা মানুষ তার বিক্রি করে দিলেও সে প্রোডাক্টটা তখন সেখান থেকে কিছু আয় ইনকাম হওয়ার পরিবার পর্যন্ত চলে। তো সেক্ষেত্রে তবুও আমরা কিন্তু এটা হাল ছেড়ে দিই, আমরা কিন্তু এটা অব্যাহত আছে এবং সিটি কর্পোরেশনের সাথে আমরা এটা যৌথভাবে এটা আমাদের অপারেশন সবসময় চলছে। তবে হ্যাঁ, বলতে পারেন যে এটা ওইভাবে আমরা একেবারে ক্লিন করতে পারি নাই, সেটি এটা সত্য, এবং এটার জন্য আমরা আমাদের অভিযান চলবে এবং এটাকে আমরা একটা পর্যায়ে যেন থাকে, বেপরোয়া যেন না হয়, সীমার বাইরে না চলে যায়, সেজন্য অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে যেটা আসলে ঐতিহ্যবাহী কেন্দ্রের কথা বললেন, এই জায়গাটা তো আসলে এখানে একটা ব্যবসার কেন্দ্রের মতো অবস্থা দাঁড়িয়ে গেছে। তো এইটা আমার মনে হয় সম্মিলিতভাবে আমাদের উদ্যোগ নেওয়া দরকার। এখানে ওই এলাকার ওই সোসাইটিতে যারা আছেন লিরিক্স সহ আমরা আপনারা সবাই মিলে একটা জেলাতে একটা পরিচ্ছন্ন কমিটি বা তদারকি কমিটি যাতে এইটার সৌন্দর্য রক্ষা পেল এবং মানুষজন যত স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, সেটা অর্থাৎ কমিউনিটি কনসেপ্টের বিষয়টা আমি ইংরেজ করতে চাচ্ছি। এটা হলে আমার মনে হয় সবার জন্য সহজ হতো। এটা অস্ত্রের ব্যাপারে একেবারে আমরা উদ্ধার করতে পারি তা না, কিছু অস্ত্র আমরা এখানে উদ্ধার করেছি, আমাদের কিছু হয়েছে এবং সিলেট জেলা পুলিশের কিছু আছে শুরুতে। কিন্তু অস্ত্র ব্যাপারগুলো এমন যে এটা যারা ওই সময়ে তাৎক্ষণিকভাবে আপনারা জানেন যে এটার সাথে জড়িত ছিল, তারা এইখানে দেশের বাইরেও কেউ কেউ চলে গেছে, কেউ কেউ বলে, আবার কেউ ধরা পড়েছে। কিন্তু অস্ত্র তো এমন ছোট্ট একটা জিনিস যেটার ব্যাপারে আপনারা আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এটার ক্ষেত্রে একটা পুরস্কার ঘোষণা করেছেন, আপনারা লক্ষ্য করেছেন। এটি একদম সুনির্দিষ্ট তথ্য ছাড়া আসলে ভেরি ডিফিকাল্ট এগুলা। এটার জন্য আসলে আরো বেশি সোর্স এনগেজমেন্ট দরকার, এটার জন্য আরো বেশি আমার মনে হয় আপনারা যখন সবাই মিলে যদি যে কোনো সত্য তথ্য থাকে সে যে প্রান্তেই হোক, আমরা কিন্তু অস্ত্র উদ্ধারের ব্যাপারে আমরা অবশ্যই খুব অন্যান্য যে কোনো কাজের থেকে আমি মনে করি, কারণ এটা আমাদের জন্য অনেক বেশি থ্রেট, তাই সেটি উদ্ধার করার জন্য আমরা অবশ্যই তৎপর আছি। আমি রেজাল রুয়েল, আমার একটা অনুরোধ ছিল আপনার কাছে। গত এপ্রিল মাসে বড় ধরনের একটু মারামারি হয়েছিল আপনার মাসিমপুর। আমরা ইসলাম মিলে প্রায় 15-20 জন আমরা ঘটনার আগ থেকে প্রায় এক সপ্তাহ আমি কক্সবাজারে ছিলাম। আমি ভাবতেই পারি না আমি কক্সবাজার থেকে আমি সিলেটে কিভাবে আমি ককটেল মারলাম। এই বিষয়টা, এই মামলাটা আমার আপনার কাছে একটা অনুরোধ রইল যে যাবার সময় আমার একটা উপকার করে যাবেন, যে এই মামলাটা একটু দেখেন, এটার সাথে আমি জড়িত না বা এই সম্বন্ধে আমি কিছুই জানি না। ঠিক আছে, মামলাটা অবশ্যই আমরা যাচাই করে দেখা হবে। আমরা এটাই তো চাচ্ছি কোনো নিরীহ নিরপরাধ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়। এটি ছিল আসলে এই দ্বিতীয় আমরা যদি ছাত্র গণ অভ্যুত্থানের আমি মনে করি এটাও কিন্তু একটা জাস্টিস ছিল, তাদের অনেক বেশি চাওয়া। তো সেই জাস্টিসটা যেন আমরা দিতে পারি, এবং আমরা বিশ্বাস করি যে এখানে তারা জানেও না যে আমরা তারা যে মামলা অব্যাহতি পেয়ে যাচ্ছে, এটা কিন্তু তারা ওইভাবে জানে না। তো আমরা আমাদের সব মানে এটা রাষ্ট্রের যে আইন হচ্ছে সেই আইনের যথাযথ প্রয়োগের ক্ষেত্রে আমরা আমাদের দায়িত্ব থেকে এই দায়িত্বটা পালন করছি। আমার একটা প্রশ্ন ছিল যে জুলাই আন্দোলনের পরে কি দলের সিনিয়র সাংবাদিকদের নামে মামলা হয়েছে, সেই মামলাগুলো কি আপনার তদন্ত করবেন কিনা, তাদেরকে অব্যাহত দিবেন কিনা? আমরা আসলে এখানে সাংবাদিক হোক, যে কোনো পেশারই মানুষ হোক, যিনি নিরপরাধ হন না কেন, সেটার ক্ষেত্রে প্রতিকার তো সবাই পাবে, এটা তো ইকুয়ালি সবাই পাবে। এবং সেক্ষেত্রে আমরা কোন শ্রেণী পেশা না, যিনি নিরপরাধ নির্দোষ তার প্রতিকার পাওয়ার রাইট আছে রাষ্ট্রীয়ভাবে, এবং সেটি আমাদের দায়িত্বেরই অংশ, এবং সেই দায়িত্ব অবশ্যই আমরা পালন করবো। এবং সেজন্য শুধু এই একটা দিয়ে আমরা কিন্তু বসে না, আমরা আরো চলমান এবং এগুলোর জন্য আরো প্রক্রিয়া চলছে। এবং ধীরে ধীরে আমরা আশা করি এটাই আইন, এটা আইনি বিধিবিধানের মধ্যে আছে, এবং এটা আমাদের সুযোগ আছে। আমরা অবশ্যই নিরীহ যারা নির্দোষ তাদেরকে যেন সঠিকভাবে প্রতিকার দিতে পারি, সে ব্যাপারে আমরা অঙ্গীকার করতে।
ধন্যবাদ আপনাকে। আপনার 1 বছর সিলেট এসএনপিতে থাকাকালীন অবস্থায় বেশ কিছু খুব কঠিন অবস্থার মধ্যে আপনি জয়েন করেছিলেন। শাহজালাল সাহেবের এইবার প্রথম মাজার প্রাঙ্গণে কোনো গাজার আসর বসে আপনার উদ্যোগে যে হয়েছে, এবং কয়েকটি পূজা দিয়েছে আপনার এই 1 বছরের মধ্যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সেই পূজাগুলো আমরা অনুষ্ঠিত করতে পেরেছি, আমরা দেখেছি। এবং আগামী যে অগ্রসর আপনার রহমতুল্লাহ এই বাজারের সেটাও ইনশাআল্লাহ সুন্দরভাবে হবে। তবে আমি আজকে যে বিষয় সে বিষয় না, আমি বলতে চাচ্ছি অন্যভাবে, যে আমরা যারা সাংবাদিক আছি আমাদের বন্ধু হয়ে গিয়েছিলেন আপনি। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আমরা যে কোনো সময় যে কোনো রাত হোক দিন হোক ফোন করেছি, আপনি ফোন করেছেন, এটি আমরা চাই। আমরা যারা পুলিশ কর্মকর্তা আছে, আমরা যারা সাংবাদিক আছি, আমাদের মধ্যে একটা যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আমরা একে অপরের পরিপূরক, সেই জিনিসটা যেন বাস্তবে রূপ নেয় এবং বাস্তবে রূপ পায় সেটি আপনি দেখিয়ে দিয়েছেন। আমরা আপনার কাছে সবাই আশাবাদী। আপনিও শাহজালাল মাটিতে এসেছেন, ভালো কাজ করেছেন, সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের উন্নতি দিয়েছে, আপনার কর্মজীবনের উন্নতি পেয়েছেন আপনি। আগামী দিনগুলোতে আপনি আরো উন্নতি পাবেন। একসময় আপনাকে আইজিপি হিসেবে আমরা এখানে এই সিলেটে দেখবো, কারণ সিলেটে আর দেখা করার সুযোগ নেই আপনাকে। সেই হিসাবে আপনি আপনার সর্বোচ্চ পদে আসীন হয়ে আবার সিলেটে আমাদেরকে পরিদর্শনে আসবেন, সেই অপেক্ষা থাকলাম। এবং আপনি সিলেট থাকাকালীন আমাদের সাংবাদিকদের বেশ কিছু দাবি দেওয়া আছে। আপনি যে জায়গায় যাচ্ছেন সেটা হচ্ছে হেডকোয়ার্টার, সেখান থেকেও সিলেটের জন্য কাজ করার প্রচুর সুযোগ আছে। এবং সেখানে থেকে সিলেটের জন্য যদি কোনো কাজ করতে পারেন এবং সেটা যদি আমরা দেখে থাকি বা সেটার সুখও যদি আমরা পেয়ে থাকি, মনে করবো আপনার সিলেটে থাকা 1 বছরের যে আমাদের সাথে যে সুন্দর সম্পর্ক ছিল, সিলেটের কে একটি সুন্দর নগরী হিসাবে গড়ে তোলার ব্যাপারে আপনার যে প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আপনার জীবন সুন্দর হোক, আগামী দিনের আরো মঙ্গলময় হোক, সেটা কামনা করি আমরা। ধন্যবাদ আপনাদেরকে, আসলে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ যে আপনাদের ভালোবাসায় আমি আসলে শিখত এবং আমি অভিভূত। সত্যিকার অর্থে আপনারা কিন্তু আমাদেরকে যেভাবে মন করেছেন, নিজের করে আপন করে, এটা আমরা অত্যন্ত আপনাদের কাছে সত্যি সত্যি অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞতা জানাই। এবং সিলেট আমাকে অনেক কিছু দিয়েছে, এটা সত্যই। এবং সিলেটের কথা কোনোদিনই আমি বলবো না। সেই হিসাবে সিলেটের প্রতি অবশ্যই আমার ভালোবাসা আমারও থাকবে ইনশাআল্লাহ। এবং যদি কিছু করার থাকে আমার তরফ থেকে, আমি অবশ্যই সর্বান্তকরণে করবো। এবং যদি আমি আমার সীমাবদ্ধতা করার স্বীকার করছি, হয়তো বা সবসময় করে উঠতে পারি না, অনেক কাজের চাপে হয়তো কখনো কোনো সময় আপনাদেরকে হয়তো যেভাবে আপনার প্রত্যাশিত আশা করছেন সেভাবে আমি কিন্তু হয়তো রেসপন্স করতে পারি না। সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আগামীতে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ থাকবে। আপনারা বাংলাদেশ পুলিশকে ভালোবাসেন, বাংলাদেশ পুলিশের জন্য এই দুঃসময় যে এগিয়ে আসছিলেন, সেই জন্য আমি সত্যিকার অর্থে আমরাও গর্ববোধ করছি যে এদেশ আমাদের, এদেশ সবাই মিলে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটি আসলে প্রত্যাশা। এবং সেই দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি, আমি বিশ্বাস করি অসম্ভবকে সম্ভব করা সম্ভব। আপনাদেরকে আবার আন্তরিক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আপনাদের পরিবার পরিজনের ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।